এই অবস্থার মধ্যে আমাদের দেশের অবস্থা যেটা আজিজ ভাই বললেন, তো সার্বিকভাবে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি একটু আজিজ ভাইয়ের সাথে একটু দ্বিমত করে আসি। আসলে মোসাদ কি, মোসাদ কেন, এর অস্তিত্ব কি কারণে এই জায়গায়, এবং তাদের কর্মপন্থা এই রূপের বা এই প্রকৃতির কেন, এটা বুঝতে হবে। উনি হাদিস দিয়ে শুরু করেছেন। আমি উভয় জিনিসটাকে না যে বলি এভাবে, যে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের এক্সোডাস এবং জেনেসিস এই দুটি অধ্যায় বা দুটি চ্যাপ্টার যদি আমরা পড়ি, তাহলে ইহুদিদের যে বেঁচে থাকার চেষ্টা বা ইসরায়েল স্থাপন করার চেষ্টা, এর যে সত্যিকার ডাইনামিক্স, এটা আমাদের কাছে পরিষ্কার হবে। অর্থাৎ পৃথিবীতে দুই ধরনের জু, একটা হচ্ছে অর্থোডক্স জু, একটা হচ্ছে জায়নিস্ট জু। আজকে মেহেদী এন্ড সাফাদি যাকে নিয়ে আমাদের কথা হচ্ছে, এবং যে লিকুদ পার্টি এবং মোসাদ নিয়ে কথা হচ্ছে, এই মোসাদ, লিকুদ পার্টি এবং মেহেদী এন্ড সাফাদি এনারা বিলং করেন জায়নিস্ট জু লবির ক্ষেত্রে। অর্থাৎ তারা বিশ্বাস করেন যে যদিও বিবলিক্যাল সেন্সে তাদেরকে অভিশপ্ত করা হয়েছে, খোদা তাআলা অভিশাপ দিয়েছেন যে তোমাদের নিজস্ব কোনো ভূমি থাকবে না, তোমরা পৃথিবীর শেষ দিন পর্যন্ত তাড়িত হবে। তারা বিশ্বাস করেন যে যেভাবেই হোক না কেন, ক্ষমতা প্রয়োগ করে হোক, ছলে বলে কৌশলে হোক, আমাদের নিজস্ব একটা স্টেট থাকবে, সেই স্টেটটা হবে স্টেট অফ ইসরায়েল। অন দ্য আদার হ্যান্ড, অর্থোডক্স জু তারাও কিন্তু দুর্বল না। তারা জনসংখ্যার দিক দিয়ে 50-50, এবং তাদের অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্র আছে, যুক্তরাজ্য আছে, এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা আবার বিশ্বাস করেন যে জায়নিজম যে তত্ত্বটি, জায়নিস্টদের যে চেষ্টা ইসরায়েলকে সেটেলমেন্টের মধ্য দিয়ে, দখল করার মধ্য দিয়ে অস্তিত্ব দেওয়া, এটা তারা পক্ষপাতী না। তারা একটা কৌশল বেছে নিয়েছে। কৌশলটা হচ্ছে এই, যদি তারা প্রমাণ করতে পারে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো কোনো অবস্থায় পৃথিবীর শান্তি, শৃঙ্খলা এবং সৌহার্দ্যের জন্য সঠিক নয়, সেই ক্ষেত্রে জায়নিজমের যে অন্তিম তত্ত্ব সেটা সত্য প্রমাণিত হয়, এবং এই পরিস্থিতিকে ব্যবহার করে ইসরায়েল, শুধুমাত্র ইসরায়েল নিজেকে সুসংহত করা নয়, ইসরায়েলের ব্যাপ্তি, তার প্রভাব, তার ক্ষমতা একে খুব সুচারুভাবে, সাবলীলভাবে ছড়িয়ে দিতে পারে। সেই স্কিম, সেই কর্ম পরিকল্পনার মাঝে কিন্তু বাংলাদেশ পড়ে যাচ্ছে। বাস্তবতা হচ্ছে আসলাম চৌধুরীর প্রাসঙ্গিকতা কোথায়? আসলাম চৌধুরীর প্রাসঙ্গিকতা হচ্ছে ওখানেই, যেটা একটু আগে প্রোগ্রামে আমরা আলাপ করলাম। আপনি খেয়াল করে দেখবেন যে মোসাদের মেথোডোলজি দিয়ে আমরা স্টাডি করি, তার একেবারে সূচনা লগ্ন থেকে, তারা কিন্তু সবসময় ধর্মীয়ভাবে উগ্র, সাম্প্রদায়িকতায় পুষ্ট যে গোষ্ঠীগুলো, সেগুলোকে বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে আরো শক্তিশালী করে, যাতে করে একটি জায়গায় অরাজকতা সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এবং সেই উপলক্ষ, সেই উসিলাটাকে ব্যবহার করে তারা সেই জায়গায় গিয়ে তাদের ঢুকতে পারে। আজকে আপনি দেখবেন যে 5ই জানুয়ারি নির্বাচনের পরবর্তী সময়, অর্থাৎ 2015 সালে, বিশেষত 2015 সালের 5ই জানুয়ারির পরে যে পেট্রোল বোমা অগ্নি সন্ত্রাসের যে 93 দিনের ধারাবাহিক নাশকতা আমরা দেখেছি, আজকে মোসাদ দেখছে যে তার সময় এসেছে পরোক্ষভাবে পেছন থেকে প্রণোদনা দেওয়ার থেকে প্রত্যক্ষভাবে প্রণোদনায় চলে যাওয়া যায়। যার দরুন আজকে এই আসলাম চৌধুরী, মেহেদী এন্ড সাফাদির যে মিথস্ক্রিয়া, যেটা ভারতে সংগঠিত হয়েছে, এবং jerusalemhotline.com যেটা প্রকাশিত হয়েছে, যেখানে মিস্টার রহমান, ইউরোপে অবস্থিত একজন বাংলাদেশের নেতা, যিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে তোমরা যদি আমাদেরকে সহযোগিতা করো এই সরকারকে উৎখাত করার ক্ষেত্রে, আমরা তোমাদেরকে ব্যবসায়িকভাবে, রাজনৈতিকভাবে একটি এন্ট্রি বাংলাদেশে দিব। এই ব্যাপারগুলোর থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ মোসাদের নিজস্ব একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের কোনো একটা জায়গায় বিএনপি এবং জামাত ইসলামীর যে ক্ষীণ স্বার্থ চরিতার্থ করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের একটা সন্ধি বিন্দু বা সন্ধি জায়গা আছে, এটা একদম পরিষ্কার। এবং আপনি একটু আগে সজীব ওয়াজেদ জয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বঙ্গবন্ধু দহিত্রতার ব্যাপারে কথা তুললেন। দেখেন, বহু যুক্তি আছে যেটা দিয়ে প্রমাণ করা যায় যে মেহেদী এন্ড সাফাদির এই কথাটি সম্পূর্ণভাবে মিথ্যা। সবচেয়ে বড় কথা এটা হচ্ছে, সেই ভিডিওটা কেউ দেখলেই বুঝতে পারবে, এই ভিডিওটা দেখলে, এবং সবচেয়ে বড় কথা, আমি একটা খুবই স্থূল যুক্তি দিব, আমার মনে হয় যুক্তিটা গ্রহণযোগ্য হতে পারে, যে দেখুন, একটা ছবি শুধু আপনাকে দেখাই, যেটা এখানে দেখানো হচ্ছে না। মেহেদী এন্ড সাফাদি তার ভারতের একটি ভ্রমণের সময় সেই হোটেলের যে ডোরম্যান, অর্থাৎ যিনি গাড়ির দরজা খুলে দেন বা হোটেলের দরজা খুলে দেন বা লাগেজ নিয়ে হেল্প করেন, তার সাথে কিন্তু একটা ছবি তার ফেসবুকে দিয়েছেন। ওনার ফেসবুক বিশ্লেষণ করলে আপনি দেখবেন তিনি একজন কম্পালসিভ সেলফি অ্যাডিক্ট মানুষ, অর্থাৎ তিনি যেখানে যাচ্ছেন, যেই অবস্থায় থাকছেন, একটা সেলফি তুলছেন। আসলাম চৌধুরীর সাথে 5টি স্থানে বিভিন্ন জায়গায় তার সেলফি আছে, এবং বিভিন্ন দেশে যেখানে যাচ্ছেন সেলফি। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সন্তান, যিনি আবার আমাদের দেশের তথ্য প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা, বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধুর নাতি, তার সাথে তিনি মিটিং করলেন, কথা বললেন, কিন্তু একটা সেলফি তুললেন না।
আমার কাছে এটা একেবারেই গ্রহণযোগ্য মনে হয় না। আর সবচেয়ে বড় কথা কি দেখেন, আপনি যে কথাটা বললেন যে ইন্টারভিউটা ফেসবুকে ছড়ানো হচ্ছে, আপনারা জানেন যে আজকে নতুন এই আধুনিক যুগে সিজিআই নামে একটা কথা আছে, কম্পিউটার জেনারেটেড ইমেজারি। এই ছবিটা, এই দুটো ছবি না দেখালেই হয় না। দেখেন পিছনে সবুজ ব্যাকগ্রাউন্ড, তারপরে সিজিআই ব্যবহার করে, কম্পিউটার জেনারেটেড ইমেজারি ব্যবহার করে এখানে সজীব জয়ের ছবিটা বসিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি বলছি এই কারণে যে মেহেদী সাফাদির কোনো পক্ষেই কোনোভাবেই এই সবুজ দেওয়ালের দিকে তাকিয়ে সজীব জয়ের ছবি দেখা সম্ভব না। তার মানে যে সম্পর্কের গভীরতা, এর গাঢ়, এর প্রস্থ, এর ঘনত্ব কোন জায়গায় পৌঁছেছে যে আজ মেহেদী সাফাদি জাতীয়তাবাদী দল বিএনপি কে বাঁচানোর জন্য, আসলাম চৌধুরীকে শেল্টার দেওয়ার জন্য এই পরিমাণ তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা ছোট্ট জিনিস বলি, বিভিন্ন সংগঠনের নাম এসেছে যে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের জন্য তাকে ডাকা হয়েছে। দেখুন এই ছবিটির পিছনে ডেল আভিভ অর্গানাইজেস কথাটা আছে। ডেল আভিভ কোন সংখ্যালঘু ব্যক্তির স্বার্থ সংরক্ষণের প্রতিষ্ঠান নয়। ডেল আভিভ তেল আভিভ চার্টারকে সমুন্নত করার প্রতিষ্ঠান। এই ছবি তো আর মিথ্যা বলছে না, এখানে আসলাম চৌধুরী, এখানে মেহেদী সাফাদি। সুতরাং উনি সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের জন্য গিয়েছেন, সেটা যেমন সত্য নয়, ঠিক একইভাবে ইন্টারনেটে গিয়ে তেল আভিভ চার্টার কি বলে এটা যদি পড়া হয়, আমার মনে হয় আসলাম চৌধুরী কোথায় অ্যাকিউজড হচ্ছেন এবং কোথায় তিনি আসলে আইনগতভাবে জড়িয়ে যাচ্ছেন। আইনে তো পরিষ্কারভাবে একটা কথা বলা আছে, যে কোনো ব্যক্তি যদি পারজুরি কমিট করে তিনি, এটাই কিন্তু একটা অপরাধ, তাকে জেল দেওয়ার জন্য এটাই যথেষ্ট। সমস্যা হচ্ছে তিনি প্রথমে একবার বলছেন চিকিৎসার জন্য যাচ্ছেন, পরবর্তী সময় তিনি বলছেন তাকে একটা যুব সম্মেলনে দাওয়াত দেওয়া হচ্ছে। তৃতীয়ত এখন দেখা যাচ্ছে ডেল আভিভ অর্গানাইজেস, ডেল আভিভ চার্টার, সেই অনুষ্ঠানে দিয়ে যাচ্ছেন। অর্থাৎ তিনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই দেশ যার সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখবেন না, সেই দেশের ডেল আভিভ চার্টার রক্ষা করার অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতে পারেন না। সেখানে এটা ক্রাইম। উনি কি বলছেন সেটা বড় কথা না, আপনি দালিলিকভাবে কি পাচ্ছেন সেটাই সবচেয়ে বড় কথা। এবং সেই জায়গায় তিনি আইনগতভাবে বাধাগ্রস্ত হবেন এবং বিচারের সম্মুখীন হবেন এবং তার বিচার হয়ে যাবে, তার সাজা হবে। আমি এটাকে অত বড়, তার সাজা হবে এইটাকে অত বড় করতে চাই না। তার থেকে বড় যেটা করতে চাই, যেটা নিয়ে আপনি মোসাদ তৎপরতা এবং বাংলাদেশের স্বার্থ, এবং সবচেয়ে বড় কথা যে আমি আজকে আমার নিজস্ব রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য আমি আমার শত্রু রাষ্ট্র অথবা যে রাষ্ট্রের সাথে আমার কোনো সৌহার্দ্য নেই, বরঞ্চ যে রাষ্ট্র ফিলিস্তিন তার সাথে আমার সৌহার্দ্য আছে। একটা শানসু সমরবিদ একটা কথা বলা দরকার, একটা স্টেট, একটা নেশন, একটা রাষ্ট্র, তাকে তো সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ডিসিট দিয়ে বা সিক্রেট দিয়ে সামনে আগাবেন, এটা কি পার্ট অফ ইউর স্ট্র্যাটেজি, কৌশল, নাকি ট্রুথ ইজ পার্ট অফ ইউর স্ট্র্যাটেজি, সত্য আপনার কৌশলের অংশ কিনা। যেটা নাইম ভাই একটু আগে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি চুজ করেছেন যে সত্যটা এক্সপোজ করে হচ্ছে তার কৌশল, এবং সেটার মধ্য দিয়ে আমরা যে সকল চক্রান্ত জানিয়ে দেওয়া, মানুষকে সাথে নিয়ে সেই চক্রান্তকে আমরা মোকাবেলা করবো। আজকে দেখুন, আজকে তিনজন কিন্তু একটা জায়গায় আমরা একমত হয়েছি, আপনি সহ। সেটা আর যাই হোক, যে মোসাদ হোক, ইসরায়েল হোক, ইজ নট গুড, বাংলাদেশের জন্য ক্ষতিকারক। এই সত্যটা বাইরে চলে আসার কারণে যে বেনিফিটটা হচ্ছে যে আমরা একীভূত হওয়ার একটা সুযোগ পাচ্ছি, এটা হচ্ছে বড় কথা। দুই নম্বর কথা, আজিজ ভাইকে উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলতে চাই, উনি আমার অনেক সিনিয়র, তাও বলতে চাই, আপনি এই যে এরিয়ান রেসের এস্টাবলিশমেন্ট এবং সেকেন্ড রেস যেটা, এটাকে অ্যানিহিলেশন করা, অর্থাৎ জার্মানিতে জু নিধনের যে কর্ম পরিকল্পনা, এটা তো চক্রান্তই ছিল। এই চক্রান্তটি কিন্তু কোনোদিন গোপনে হয়নি, এটা একেবারে প্রকাশ্য দিবালোকে ওয়াইন পান করে চিজ ব্রেড মাখিয়ে সসেজ খাওয়া অবস্থায় 14 জন লোক একটি ডয়েচল্যান্ডের বেভারিয়ান ঘরের ভিতরে বসে প্রকাশ্য সাংবাদিক রেখেই চক্রান্তটি করেছে এবং প্ল্যান, এবং এটা বই আকারে বেরিয়ে তারা তো লেখে না যে চক্রান্ত করা হলো। সব চক্রান্ত আপনি ঢেকেই করবেন তা কিন্তু না, চক্রান্তের এফেক্টিভনেস নিয়ে হচ্ছে কথা। আর সবচেয়ে বড় কথা আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে এই দেশের নাগরিক হিসাবে, বিএনপি ক্ষমতায় যেতে চাওয়াটা তো স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে আমি জনগণের হাত ধরে ক্ষমতায় যাব নাকি মোসাদ বা ইসরায়েল বা সিআইএর হাত ধরে ক্ষমতায় যাব। সেই সিদ্ধান্তটা নিয়ে জনাব রহমান, অনেকে তারেক রহমান বলেন, আমিও মনে করি তারেক রহমান, আসলাম চৌধুরী তার যারা আছে সকলে মিলে সিদ্ধান্ত নিতে হবে যে বাঙালি কোনোদিন মোসাদের চক্রান্ত মেনে নিবে না। এক। দুই নাম্বার, মোসাদের যে সম্পর্কের কথাটা আপনি আজকে তুলে ধরার চেষ্টা করছেন, আমার যে হাইপোথেসিস সেটা হচ্ছে মোসাদের বাংলাদেশের যে অবস্থানটা ছিল সেটা ছিল মাস্টার অ্যান্ড পাপেট রিলেশনশিপ, অর্থাৎ
সে পিছন থেকে সিআইএ কে ব্যবহার করে জামাত ইসলাম এবং বিএনপি কে দিয়ে যা করানোর, যেমন ধরেন আইএসআই এর যে সাবেক প্রধান ছিলেন আসাদ দুরানি, তিনি কিন্তু কোর্টে স্বীকার করেছেন যে ইলেকশন কর্মকাণ্ড পরিচালনার জন্য, রাজনীতির জন্য তারা অর্থায়ন করত। এরকম কিছু কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু মোসাদ পিছন থেকে একটা প্রণোদনা দিত। এবং আপনি জানবেন যে প্রফেসর বেন কিরনান তার জেনোসাইড অ্যান্ড ইটস এক্সামিনেশন ফ্রম স্পার্টা টু দারফুর বইয়ে পরিষ্কারভাবে বলছেন যে 1971 সালের গণহত্যার সাথে জড়িত 195 জন পাকিস্তানি সেনা কর্মকর্তা, তারা কংগ্রেসম্যান চার্লি উইলসন তার বৈঠকের মধ্য দিয়ে, মেজর জেনারেল জিয়াউল হক যখন রাষ্ট্রপতি হলেন সেই সময় আফগানিস্তানে মোসাদ সিআইএ মিলে নন লিথাল এইড এই নামক একটি এইড দেওয়ার মধ্য দিয়ে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে কিন্তু মুজাহিদিন এবং তালেবানি মুভমেন্ট গড়ে তুলল। এখন সিরিয়াতেও দেখা গেল মোসাদ এবং সিআইএ দুজনে মিলে বাশার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ায় যে দুটি দল প্রথম সংগ্রাম শুরু করলো, তাদেরকে নন লিথাল এইড নামক একটা জিনিস দেওয়া শুরু করলো। সেখানে বলা হলো তোমরা খাদ্য এবং ওষুধ কিনবে, কিন্তু খাদ্য ওষুধ না কিনে তারা কি করলো, 100 টাকা পেলো, 25 টাকার খাদ্য ওষুধ কিনলো, বাকি 75 টাকা অস্ত্র বরাবর করলো। সেটাই কিন্তু আজকে আইসিস, যেটা ছিল আইএসএল। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, সিআইএ এর সক্রিয় যেখানে থাকবে সেখানে মোসাদ সক্রিয় থাকবে, মোসাদ যেখানে সক্রিয় থাকবে সেখানে সিআইএ সক্রিয় থাকবে। এবং এটা আমাদের মনে রাখতে হবে যে আইএসআই যে গোয়েন্দা সংস্থাটি পাকিস্তান থেকে এখানে কলকাঠি নাড়ার চেষ্টা করে, সেটা আজকে মাস্টার পাপেট রিলেশনশিপ থেকে সরে এসে একটা বিবর্তনের মধ্যে দিয়ে আজকে হয়ে গেছে মাস্টার এন্ড মাস্টার রিলেশনশিপ। সেটা কি? মোসাদের মেহেদী সাফাদি এবং জাতীয়তাবাদী দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, এই যে মিথস্ক্রিয়া, এটার ব্যাপ্তি, এটার প্রসারতা আরো বাড়বে। আজকে এটা প্রকাশিত হওয়ার কারণে হয়তো বা আমরা এটা থামাতে পারবো বলে আমরা আশা রাখতে পারি। আমাদের আহ্বান একটাই, যে গোয়েন্দা সংস্থা কোনোদিন কোন রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার ভিত্তি হতে পারে না। এবং সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, বাংলাদেশে আজকে জামাত ইসলামের সুচিহ্নিত যুদ্ধাপরাধী যারা ছিল, রাজাকার আলবদর শামস, মতিউর রহমান নিজামী থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ, তারা কিন্তু 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তথা সিআইএ তথা মোসাদেরই পারপাস সার্ভ করেছিল। এটা যদি আমরা আজকে ভুলে যাই তাহলে কিন্তু আমরা ভুল করবো। আমরা তাহলে বুঝতে পারবো না মোসাদ আসলে কি করতে। মোসাদ কিন্তু চাচ্ছে যে ওই যে উনি বলছেন, সবাই বলছেন আইসিস আছে, কেউ বলেনি আইসিস আছে। অনেকে ধারণা করেছে। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী ক্যাটাগরিক্যালি বারবার বলেছেন বাংলাদেশে আইসিস এর কোনো অবস্থান নাই। তবে হ্যাঁ, আইসিস এর খেলাফত আন্দোলনের যে আদর্শ, সেই আদর্শের সাথে একমত পোষণকারী একটি গোষ্ঠী নিশ্চয়ই আছে। আইসিস এখানে নাই, কিন্তু খেলাফত আন্দোলন যেটা বলা হয়, আমি তো বললাম ওই যে ভারত আমাদের স্পেসিফিক হতে হবে। আপনি কোরআনের বডি ইসরায়েলে যান, আপনি এটা পড়েন, তাহলে আপনি কিন্তু প্যালেস্টাইন ইসরায়েলের যে আজকের যে অবস্থান, এই জায়গায় কেন আসছে, যে পুরো হোল ইকুয়েশন সমীকরণটা পরিষ্কার হবে। সুতরাং বিবলিক্যাল ঘটনা আমরা রেফার করব, এই যে রেটরিকও আমরা রেফার করব, যখন এটার পিছনে সত্যিকার সূত্রটা আমরা জানবো। কেউ বলছেন এখানে আইসিস আছে, এখানে যেটা হচ্ছে আইসিস এর একই মতাদর্শের কিছু মানুষ আছে যারা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ বলতে জিনিসটা বোঝায়। তারা যোগাযোগ স্থাপন করতে চায়, তারা ওই ধরনের পরিস্থিতি তৈরি করতে চায়। আর সেই সুযোগে বিএনপি জামাতকে ব্যবহার করে মোসাদ তার কিছু এজেন্টের মধ্যে দিয়ে একটা পরিস্থিতি তৈরি করতে চায়, যেখানে পৃথিবীর মানুষ মনে করবে যেখানে হস্তক্ষেপ করা প্রয়োজন। এই দেশের অবারিত যে গতিধারায় তারা এগিয়ে যাচ্ছে, যে আমরা ধন্যবাদ। স্যান্ডার্স থেকে শুরু করে পৃথিবীর কোন ডিফেন্স কলেজে এই হাইপোথিসিস কোনোদিন সমর্থিত হবে না যে সিআইএ মানে মোসাদ আর সিআইএ মানে র। সিআইএ মানে মোসাদ, সিআইএ মানে আইএসআই, এটা পৃথিবীর যে কোনো সামরিক ডিফেন্স কলেজে আপনি পাবেন, প্রতিষ্ঠিত সত্য। কিন্তু র এর এটা আজকে প্রথম আমি শুনলাম, আমি দুঃখিত।